খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ আর আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। আর সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। আর সঙ্গে আছি আমি শরীফ রওশন। শুরুতেই এক নজরে দেখে নেব ক্রীড়াঙ্গনের সব গুরুত্বপূর্ণ খবরাখবর। হামজা সমিতদের আগমনে দেশের ফুটবলে জাগরণ ফেরানোর বছরে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করে বাফুফের আয় 4 কোটি টাকারও বেশি। বাফুফের নির্বাহী সভায় আয় নিয়ে আলোচনা হলেও হয়নি ব্যয়ের আলোচনা। একইভাবে সাফ জেতানো নারী দলকে বোনাসের প্রতিশ্রুতি দেওয়ার বছর পেরোলেও এখনও সেটি দিতে পারেনি ফেডারেশন। জাতীয় স্টেডিয়ামের পাশাপাশি ভবিষ্যতে সিলেটেও ম্যাচ আয়োজন করার পরিকল্পনা। এবং বিরাট কোহলির রেকর্ড গড়া সেঞ্চুরির দিনে জয় বঞ্চিত হলো ভারত। ভারতীয়দের জোড়া সেঞ্চুরির জবাবে প্রোটিয়াদের 1 সেঞ্চুরি আর 250। রায়পুরের সর্বোচ্চ রান তারার রেকর্ড গড়ে জিতল দক্ষিণ আফ্রিকা। সিরিজে 1-1 সমতা। বাফুফে ফুটবল সহ যেই অনূর্ধ্ব টুর্নামেন্ট নিয়ে আয়োজন করে থাকে, বিশেষ করে যখন জেলা বিভাগগুলোতে আসলে বাফুফের ফুটবল টুর্নামেন্ট আয়োজন হয়, সেটা আসলে কতটুকু সফলতার মুখ দেখে, বিশেষ করে যখন জাতীয় দলে ফুটবলার খুঁজে পায় না কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা, তখন বাফুফের আসলে কতটুকু কাজ আছে। এছাড়াও বাফুফের নির্বাহী কমিটির সভা হয়েছে, সেই সভাও আসলে কতটুকু আলোচনা হয়েছে এইসব বিষয় নিয়ে আজ আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য মোহাম্মদ মঞ্জুরুল করিম। আপনাকে স্বাগত এখন মাঠে। যদি নির্বাহী কমিটির সভা দিয়ে শুরু করতে চাই, গতকাল 5ম সভা হয়েছিল আপনাদের ঢাকার হাতিরঝিলে। সেইখানে সভাতে আসলে আপনারা যেই বিষয়গুলো আলোচনার কথা ছিল, 22টা এজেন্ডা ছিল। সেই 22টা এজেন্ডার মধ্যে মোট 5 থেকে 6টা এজেন্ডা নিয়ে কথা হয়েছে। তারপর আসলে আংশিক কথা হয়েছে, পরিপূর্ণভাবে যে আলাপ আলোচনা সেটা হয়নি। যেমন আমরা দেখেছি বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ, হংকং ম্যাচ এবং সবশেষ ভারত ম্যাচের যে আয় ব্যয়ের হিসেবের বিষয়টা আসলে গত 2 সভাতেই আসলে আলোচনার কথা ছিল, তবে কখনোই আসলে পরিপূর্ণতা পাচ্ছে না। এইটার কারণটা কি? না, এটা আপনি যেটা বলছেন সেটা ওইভাবে এটা ঠিক না। আমাদের কালকে মিটিংয়ে আমরা প্রথমে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আমাদের যে ম্যাচগুলি হয়েছে সেটা থেকে আমরা কত টাকা আয় করেছে, তারপরে আপনারা জানবেন যে আমাদের একটা ফিনান্স কমিটি আছে। হ্যাঁ, আমাদের ফিনান্স কমিটির কাছে ওদের আয় ব্যয়টা উপস্থাপন করবে। এখন আমরা আয় কত হয়েছে সেটা আমরা শুনেছি, সেটা শোনার পরে ওনারা আমাদেরকে কত টাকা ব্যয় হয়েছে এটা দিয়েছে। পরবর্তীতে আমরা সেটা আমাদের লিখিত আকারে আমাদের কাছে আসবে, তখন সেটা আমরা গ্র্যান্ড করব। মানে আপনি বলতে চাচ্ছেন যে আয়ের হিসেবটা পেয়েছেন, ব্যয়ের হিসেবটা আপনারা পেয়েছেন? পাই নাই, এখনো পাননি, তাই তো? সেই জুন মাসে আপনাদের খেলা হয়েছে, জুনে প্রথম ঘরের ম্যাচ, আমরা সবগুলো ম্যাচ শেষ করি। মানে এটা কি বলতে চান আপনি, আপনাদের পক্ষ থেকে কি বলতে চান যে আসলে আপনারা এত স্লো কাজ করছে, আপনাদের সভায় আলোচনা হতেই পাচ্ছে না? কালকে আমিরুল ইসলাম বাবু ভাই বলছিলেন যে তিনি আয়ের হিসেবটা আসলে জানলেও ব্যয়ের হিসেবটা তার কাছে এখনো নেই। এইটা কেন? আমি আপনাকে তাহলে বলি, আপনারা দেখেন যে গত 1টি বছর আমরা দায়িত্ব নেওয়ার পরে যে টাইট শিডিউলে আমরা আছি, আমাদের কমিটির যারা সম্মানিত ভাইস প্রেসিডেন্ট, সম্মানিত মেম্বাররা, ওনারাই মূলত সব কিছু দায়িত্বে আছেন। আর আমাদের প্রেসিডেন্ট তাবিদ আসল পুরা দেখভাল করতেছেন। তো আপনি যদি একটু হিসাব করেন, জুন আর ডিসেম্বর হিসাব করেন, এর ভিতরে আমাদের কতগুলি খেলা গেছে, আমরা কত টাইট শিডিউলে আছি। আমি এখান থেকে চলে যাব আবার বাফুফেতে গিয়ে আমার আন্ডার 15-এর আমি কাজ করব। তো আমি আপনাকে এতটুকু এনশিওর করতে পারি যে আমাদের প্রেসিডেন্ট জনাব তাবিদ আওয়াল সাহেব গতকালকে বলেছেন ডিসেম্বরের 31 তারিখের ভিতরে সমস্ত আয় ব্যয়ের হিসাব ক্লোজ হয়ে যাবে। অর্থাৎ আমরা এতটাই ট্রান্সপ্ল্যান্ট যে আমরা ডিসেম্বরটা আবার আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে আমরা 26-এ নিয়ে যাব না, ডিসেম্বরেই শেষ করে দেব। এটা কালকে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। মানে আপনি বলছেন যে আপনারা অনেক ব্যস্ত, সবাই সবার জায়গায় ব্যস্ততা থাকবে, এটাই তো স্বাভাবিক, একটা ফেডারেশনকে আপনারা চালাতে হচ্ছে। তবে সবার জায়গা একেবারে আলাদা আলাদা করে নির্ধারিত করা আছে, ফাইন্যান্স কমিটিও তো আছে, তাই না? ফাইন্যান্স কমিটির জায়গায় কি করছে তাহলে? না, ফাইন্যান্স কমিটিকে সবগুলি দেখতে হয় কিন্তু ম্যাডাম। আমি আপনাকে বলি, আমরা সবাই আমি যে টুর্নামেন্টের এখন চেয়ারম্যান, হ্যাঁ, এই টুর্নামেন্ট শেষ করে, হ্যাঁ, আমি কিন্তু আমি এখন থেকেই রেডি করে রাখতেছি। হ্যাঁ, হয়তোবা কিছু কাজ সেট করবো। আমি কিন্তু হয়তো আমি সময় চেয়ে নিয়েছি, যেহেতু আমার 30 তারিখ ফাইনাল,
31 তারিখে আমি নোয়াখালী স্টেডিয়ামে ফাইনাল হবে, সেটা শেষ করে আমি ঢাকায় আসবো। আমি আমার কাছে টাইম চাওয়া হয়েছে, আমি বলছি 1 সপ্তাহের ভিতরে আমি আমার পুরা হিসাব নিকাশ আমি ফিনান্স কমিটিকে বুঝিয়ে দেবো। তো এইসব ফিনান্স কমিটি কিন্তু একটা জিনিস নিয়ে বসে নেই। ফিনান্স কমিটি কিন্তু পুরা ফেডারেশনের পুরা টুর্নামেন্ট, মহিলা বলেন, এজ ভিত্তিক বলেন, ন্যাশনাল টিম বলেন, এর ভিতরে আন্ডার 17 টিম সাব গেম খেলতে গেল, চায়নাতে 2বার গেল। তারপরে আমাদের আয়োজন যে কত কষ্টের আপনারা দেখেছেন। আমরা কিন্তু খুব সফলভাবে ঢাকার মাঠে, হ্যাঁ, আমরা কিন্তু আমরা কিন্তু এশিয়া কাপগুলি শেষ করি। মানে মঞ্জুর করিম বলতে চাই যে যখন একটা টুর্নামেন্ট আসে, তার মানে আরেকটা টুর্নামেন্টের আয় ব্যয় হিসাব বা যত হিসাব থাকে ওইটা কি চাপা পড়ে যায় কিনা? না না, আমাদের এরকম কিছু হবে না। আপনারা ইউ টেক কনফিডেন্স অন আওয়ার বিএফএফ, আপনারা রাখতে পারেন। আমরা উই আর ভেরি ট্রান্সপারেন্ট, যে আমরা আমাদের স্বচ্ছতা বজায় রেখে কোনো কিছুই চাপা যাওয়ার এখন আর সেই সুযোগ নাই। কারণ আপনারা মিডিয়ারা এত সজাগ, হ্যাঁ, যে এই যে আপনি আমাকে কোশ্চেন করতেছেন, আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আমরা আগে হিসাবটা জানিয়ে দিয়েছি। এটাও যদি না জানাতাম তাহলে বলতেন কি আমরা কিছুই জানাই নাই। আমরা আগে মেইন ফোকাসে গেছি যে আমরা কত টাকা লাভ করেছি, মানে কত টাকা টিকিট সেল থেকে আমরা পেয়েছি। আমরা কালকে বাবু সাহেব হয়তো বলেছে, সেটা আপনারা জানেন। তো এরপরে আমাদের ফিনান্স কমিটি আয় ব্যয় পুঙ্খানুপুঙ্খানুভাবে দিতে হবে, এবং এটা একসাথে এশিয়া কাপটা আমরা একটা প্রজেক্ট ধরেছি যে একভাবে পুরাটাকে পার্ট বাই পার্ট করে এটা ফিনান্স কমিটি, পরে এটা চেয়ারম্যান প্রেসিডেন্ট মহোদয়ের কাছে যাবে। আপনারা এটা নিয়ে এত টেনশনের কিছু নাই। আমার টেনশন নিশ্চয়, এটা আসলে দেশবাসী জানতে চায় আসলে বাফুফের আসলে অবস্থাটা পরিবর্তন হয়েছে কিনা হামজা শমীদের অন্তর্ভুক্তিতে। বিশেষ করে যখন ভারত আসলো, বেশ উত্তেজনাপূর্ণ একটা ম্যাচ ছিল। তারপরেও আপনারা মাত্র 3টা ম্যাচের এই আয়ের হিসেবটা দিয়েছেন, আরো 2টা ম্যাচ আছে, জুনে ভুটানের ম্যাচ ছিল, নেপালের একটা ম্যাচ হয়েছে। এই হিসেবটার আয় ব্যয়ের হিসেবটা আসলে কবে দিবেন? সেটা কি বছর? না, এটা আপনাকে আমি প্রথমেই বলেছি, আপনি খেয়াল করেছেন কিনা আমি জানি না, যে ডিসেম্বরের 30-এর ভিতরে এটা আমাদের করতে চান আপনারা সেই হিসেবটা। তাহলে সেখানে আপনাকে আমি আরেকটা কথা বলি আমি, হ্যাঁ, যে আজকে আপনারা আমাদেরকে যেভাবে জিজ্ঞাসা করতে পারতেছেন, হ্যাঁ, বিগত দিনে আপনারা কি কখনো শুনেছেন এই টুর্নামেন্ট থেকে এত টাকা আয় হয়েছে? যেহেতু আমরা ভেরি ট্রান্সপ্ল্যান্ট, আমরা এটা প্রকাশ করে দিচ্ছি, জাতি জানুক। আপনি যেটা বললেন একটু আগে, জাতি জানার দরকার আছে, হ্যাঁ, জাতিও জানবে যে আমরা এখান থেকে কত দর্শক হয়েছে, আমাদের ধারণ ক্ষমতা কত করে টিকিট বিক্রি করছে। এখন এভরিবডি নোজ দ্যাট। আয়ের হিসেবটা যখন বলছেন যে এত কোটি টাকা লাভ হয়েছে, প্রায় 4 কোটিরও বেশি টাকা লাভ হয়েছে, লাভ হয়েছে না বলছি, আমরা বলেছি আয় করেছেন, হ্যাঁ, মানে আমরা তারপর আমাদের ব্যয়ও আছে। আচ্ছা, সেক্ষেত্রে নিশ্চয়ই আপনাদের আয় তো কিছু থাকবে। সেক্ষেত্রে জাতীয় স্টেডিয়ামে যেহেতু এই ম্যাচগুলো হয়েছে, এনএসসির সাথে আপনাদের একটা মৌখিক চুক্তি হয়েছিল শুরু থেকে, যে আপনাদের টিকিট বিক্রি সহ যে লাভটা আপনারা পেয়ে থাকবেন বা থাকবে, সেটা এনএসসি কে শেয়ার করতে হবে। সেই জায়গায় কোনো পরিকল্পনা আপনাদের এখন পর্যন্ত নিয়েছেন কিনা? না, এটা আমাদের গতকালকের এজেন্ডায় সেটা আমাদের ছিল না। তো যেহেতু আয়ের হিসাব যেহেতু এসেছে, সেই জন্য আমি আপনাকে বলি, যেহেতু কালকে এটা আমাদের এজেন্ডাতে ছিল না, হ্যাঁ, কারণ আমাদের আপনি প্রথমেই বলেছেন যে আপনার অনেক এজেন্ডা ছিল আমাদের। তো আমরা এটা নেক্সট এজেন্ডাতে এনে আমরা আলোচনা করব। আর আপনি জানেন যে আমি নিজেও কিন্তু ঢাকা মহানগর ক্লাবের সাথে জড়িত। পূর্বে কখনো বাফুফেতে আমার আশা হয় নাই, এত বছর পরে এসেছি, হ্যাঁ। তো আমাদের হিসাবের ব্যাপারে আমরা জাতিকে জানানোর ব্যাপারে আমাদের প্রেসিডেন্ট খুবই সোচ্চার, এবং উনি একথাও বলেছেন যে দেখেন, বিগত দিনে আমাদের উপরে যে এম্বার্গোটা ছিল, সেটা আমি কিছুটা স্বচ্ছতা এনে না, পুরাটা স্বচ্ছতা এনে আমি সেই এম্বার্গোটা আমি উঠিয়েছি ফিফার সাথে কথা বলে, যেন আমাকে যেন ফার্দার যেন ফিফা থেকে আর কোনো এম্বার্গো খেতে না হয়। কতটা স্বচ্ছতা হলে উনি এ কথা বলতে পারেন। আর নিশ্চয়ই আপনাদের আরো অনেকগুলো এজেন্ডা ছিল, তবে সবগুলো এজেন্ডা নিয়ে তো আপনারা কথা বলেননি। আরো বাকি যে এজেন্ডাগুলো ছিল সেগুলো নিয়ে যদি একটু সংক্ষিপ্ত আলোচনা একটু বলতেন। না, এখন আসলে দেখেন, আমরা গত মিটিংয়েও আমাদের অনেক এজেন্ডা ছিল। আমার আন্ডার 15 এজেন্ডাটাও কিন্তু সময়ের কারণে আমরা কিন্তু আসতে পারিনি। পর আমরা আবার করে এজেন্ডাগুলি রাখি পরবর্তী এজেন্ডা। আপনার কাছে একটা প্রশ্ন, যদি সময়ই আসলে থাকে না আপনাদের হাতে, তাহলে এতগুলো এজেন্ডা নিয়ে আসলে না, এজেন্ডাটা রাখার অর্থ হচ্ছে যে আমাদের সবার জানা থাকলো যে এই এজেন্ডাগুলি যেগুলি করা হবে না, এগুলি আমাদের পরবর্তী মিটিংয়ে হবে। আমার তো জানার রাইট আছে অ্যাজ এ বিং এ মেম্বার হিসাবে। এখন আমার নলেজে রয়ে গেল, এগুলো নিয়ে আমি কিন্তু একটু আমার ক্লাস করার সুযোগ হবে।
হঠাৎ করে 3 দিন আগে চিঠি তো আমরা পাই না, আমরা 1 সপ্তাহ আগে চিঠি পাই। মানে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, যখন আপনার এজেন্ডা এতগুলো যখন নির্ধারিত থাকে যে আপনার সময় আসলে স্বল্পতার কারণে পুরোটা শেষ করা সম্ভব হয় না। বিগত সময়ের আমরা বাফুফের মিটিংয়েও দেখেছিলাম যে বাফুফেতে যখন নির্বাহী কমিটির সদস্যরা মিটিংয়ে বসেছিলেন তখন আসলে আংশিকভাবে রেখেই তাদের মিটিংটা শেষ করতে হয়েছিল। এই যে বারংবার এমন হয়ে যাচ্ছে, যখন এতই এরকম আপনাদের সময়ের অভাব বাফুফের ওই কমিটির সময়ের অভাবটা আমি আপনাকে বলি নাই, আমি আপনাকে বলতে চাচ্ছি আপনাকে যে আমরা যখন দেখি যে 9টা 10টা বেজে যাচ্ছে, ঠিক আছে আজকে সবার ভিতরে তো একটা কেউ নামাজের বিরতি আছে, তারপরে এশার নামাজের বিরতি আছে, সব কিছুরই বিরতি দিয়ে আস্তে আস্তে তখন আমরাই বলি যে আসলে এখন একটা পর্যায়ে কিন্তু আপনি টানা মিটিং করতে গেলে অনেক কিছু বাদ পড়ে যেতে পারে। তো সো আমরা এটাকে আরও সুন্দরভাবে নিয়ে আসার জন্য পরবর্তী দিনে এসে এটাকে সময়ভাবে আপনি ধরবেন না, এটাকে ধরেন যে আরও ভালোভাবে আনার জন্য। সেটা মেনগুলিকে আমাদের হয়ে গেছে, বাকিগুলি ইনশাল্লাহ আমাদের আশা করি। এটা নিয়ে এত আমি এত অরিট না, বিকজ আমি তো জানি যে ইনশাল্লাহ আমাদের তো আগে তো দেখতাম যে আগে যারা কমিটিতে ছিলেন আমি দেখি যে 3 মাস 4 মাস পরে মিটিং হতো, আর আমাদের তো এখন মাসে 2টা মিটিং হচ্ছে। নিশ্চয়ই আগের কমিটির সাথে আপনাদের তুলনা করবেন না, আপনারা যা করছেন সেটাই আসলে আপনাদের। আমি বলি নিশ্চয়ই ওইভাবেই কাজ করবেন। এই কারণে যে আমরা অনেক স্বচ্ছতা আনতে পেরেছি এবং ইনশাল্লাহ আমরা আনবো, এবং মাঠে ফুটবল আছে এবং ফুটবলের যে হাইপ এখন সেটা কিন্তু আমরা এই কমিটি আমরা প্রচণ্ড কষ্ট করে রাত দিন ঘুম না যেয়ে তারপরে আরও কীভাবে আমরা এই টিমটাকে কাজ করতে পারি। তারপরে আন্ডার 17টা আপনারা জানেন যে চায়নাতে খুবই 4টা ম্যাচ ভালো খেলেছে, জিতেছে, চীনের সাথে হেরেছে, ঠিক আছে তাই বলে যে আমরা কি পিছিয়ে যাব না, কালকে সেটাও আলোচনা হয়েছে। এবং শামসুল হুদা একাডেমিতে দীর্ঘদিন আসলে এটারই ফলাফল পেয়েছে। হ্যাঁ, এটারই আমরা ফলাফল পেয়েছি। বিশেষ করে আমাদের যার কথা না বললে নয়, ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান জাহিদি ভাই, উনি আমাদের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান, আমিও একজন বিইং এ ডেভেলপমেন্ট কমিটির মেম্বার। উনি রাত্রে 12টার সময় আমাকে ফোন দেয়, আপনি কি জাগন আছেন? তো উনি কতটা সিরিয়াস। দর্শক, এখন মাঠের শোতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মঞ্জুরুল করিম। আপনার সাথে কথা হচ্ছিল, আপনি তো তারুণ্যের ফুটবল নিয়ে কাজ করেছেন, অনূর্ধ্ব 15 লিগ চালিয়েছেন, চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন। কথা হচ্ছিল যে এই যে অনূর্ধ্ব 17 দলটা যে ব্যাক টু ব্যাক 4টা টিমের সাথে আসলে তারা চড়াই উতরাই পেরিয়ে বেশ ভালো একটা দাপুটে জয় তারা পেয়েছে, তবে শেষ মুহূর্তে আসলে তারা চায়নার বিপক্ষে হেরে গিয়ে আমাদের যে এশিয়ান কাপ বাছাই পর্বে থেকে মূল পর্বে যাওয়ার যে মিশনটা সেটা আসলে আমরা লক্ষ্য পূরণ করতে পারিনি। তবে এই যে জাতীয় দলের আসার আগে যে বয়সভিত্তিক দলের প্রস্তুতি, এইটা আসলে আপনাদের দ্বারা আপনারা কিভাবে করছেন, বা পাইপলাইনটা মজবুত করতে আপনাদের কি কি আসলে পরিকল্পনা রয়েছে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। কালকে আমাদের বোর্ড মিটিংয়ে এটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমাদের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান সম্মানিত ভাইস প্রেসিডেন্ট জাহিদি সাহেব এটা নিয়ে একটা সুন্দর একটা বক্তব্য রেখেছেন। আপনারা শুনে খুশি হবেন যে উনি কিন্তু বলছে আজকে আমরা যে রেজাল্টটা পেয়েছি এই রেজাল্টটা কিন্তু আমরা একদিনে পাই নাই, দীর্ঘদিন এটা ওনার শামসুল হুদা একাডেমিতে উনি সেখানে রেখেছেন ওনার নিজের অর্থায়নে এবং সব কিছু উনি করেছেন। সেই পাশে আমাদের প্রেসিডেন্ট তাবিদুল সাহেবও সার্বিক সহযোগিতা করেছেন। তো একটা কথাই ঘুরে ফিরে আসছে, আমরা যদি এই লং টাইম প্র্যাকটিসে যদি না থাকি এবং এটার যদি ধারাবাহিকতা না থাকে তাহলে কোনো ফলেই আসবে না। উনি এমনও বলেছেন যে আমি এই টিমটাকে কাস্ট করতে চাই, প্রয়োজনে আরও প্লেয়ার আসতে পারে, প্রয়োজনে ওদেরকে ওইখানে স্কুলে ভর্তি করা হবে, পড়ালেখার সুযোগ দেওয়া হবে, আমি এটাকে নার্সিং করতে চাই। সে সাথে আমরাও বোর্ডের সবাই ওনাকে ক্লাবস দিয়ে তালি দিয়ে আমরা ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছি। উনি অনেক উদারতার পরিচয় দিয়েছেন। এখন আসেন আমি আপনাকে প্রথমেই বলবো, আমরা সাব গেমস কিন্তু চ্যাম্পিয়নশিপ আমরা হাতে আমি বলবো আমাদের থেকে ছিনিয়ে নিয়েছে। বলবেন কিভাবে? সাব গেমসে আমরা যে ভারতের সাথে হারলাম আন্ডার 17, আমি তো ফুটবল প্লেয়ার ছিলাম, অত বড় মাপ না থাকলে ঢাকা ফার্স্ট ডিভিশন খেলেছি, চিটাং ফার্স্ট ডিভিশন খেলেছি, নোয়াখালী জেলা দলে খেলেছি। তো আপনার কর্নার হয়েছে, কোনো আশেপাশে কোনো ম্যান ছিল না, জাস্ট হেড করে গোল করেছে, রেফারি এটাকে বাদ দিয়েছে। কোন ইস্যুতে বাদ দিয়েছে সেটা আমরা জানি না। তবে আমি সাপের বাংলাদেশের আমি রিপ্রেজেন্টেটিভ হয়ে সাপের মিটিংয়ে আমি নেপালে গিয়েছিলাম। আমি সেখানে এটার উপরে আমি বক্তব্য রেখেছি এবং বলেছি যে মনে হচ্ছে যে একটি দলকে জেতানোর জন্য এটা করানো হয়েছে এবং এটা নিয়ে কিন্তু বাংলাদেশের মিডিয়া বেশ
সজাগ ছিলেন, আপনারাও সজাগ ছিলেন যে এরকম একটি গোল বাতিল করে বাংলাদেশ টিমকে সরানো হয়েছে। তাহলে আপনারা আগেই বলতেন, আমি বলেছি সেখানে সাপের প্রেসিডেন্ট ওই জায়গায় আসলে আপনার বক্তব্যের পর আসলে কোনো মানে আপনারা কোনো সন্তুষ্টজনক কোনো জবাব পেয়েছিলেন? হ্যাঁ, এখন ওনারা বলেছেন যে আমরা আমরা এই রিভিউটা দেখব আপনার অনুপাতে দেখার পরে আমরা রেফারির বিরুদ্ধে আমরা একটা ব্যবস্থা, আমি রেফারির বিরুদ্ধে ব্যবস্থা নিল আমার আর কি হবে, আমার তো টিমের রেজাল্ট পেল না। এখন ওনারা আমি নেক্সট যখন আবার মিটিংয়ে যাব আমি এটাও মাথায় রেখেছি যে এই রেফারির বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়। দেখা যাচ্ছে যে মানে যেই আপনারা যে প্ল্যানটা নিয়েছিলেন যে আসলে বয়সভিত্তিক দলটাকে স্ট্রং করার যে প্ল্যানটা, সেটা তো কিছুটা হলেও আপনাদের সফলতা পেয়েছে। আমাদের সফলতা এসেছে 17তে। আমি বলবো যে একটি মাত্র কারণ, সেটা হচ্ছে যে আমরা লং টাইম প্র্যাকটিসের, আমাদের জাতীয় দলও যদি, এটা আমার ব্যক্তিগত মতামত, আগে বলতেছি আমার ব্যক্তিগত, লং টাইম যদি একসাথে থেকে যদি প্র্যাকটিসের, তাহলে আমাদের সাফল্য আরও ভালো আসবে। এটা আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, এটা নট ফর আমি কোনো ন্যাশনাল টিমের ন্যাশনাল কমিটি কিছু না, এটা আমি ব্যক্তিগত মতামত থেকে বলতে পারি। যে কোনো প্র্যাকটিস যদি লং টাইম যাবে, তো তখন আমি মনে করি রেজাল্ট আমাদের প্রত্যাশার মতোই আসবে। অনূর্ধ্ব 15 ফুটবল লিগ চলছিল, এনএসসি থেকেও তো আপনারা বিশাল অঙ্কের একটা অ্যামাউন্ট পেয়েছিলেন সহযোগিতা হিসেবে, সেই সাথে আসলে কতজনকে আপনারা ওই জায়গা থেকে পিক করতে পেরেছেন? আপনাকে এখানে আমি আর একটু ক্লিয়ার করি। তারুণ্যের উৎসব যেটা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয়েছে বড়দের, সেটা এনএসসি সহযোগিতা করেছে, কত করেছে সেটা হিসাবে এখনও আমি জানি না, আমি বলতে পারবো না। বাট আমার যে আন্ডার 15 যেটা আমি করতেছি, এটা অ্যাবসলিউটলি আমার প্রেসিডেন্ট তাবিদ আওয়াল, ইউসিবিএল ব্যাংক এবং আমরা বসুন্ধরা, ওনারা সহযোগিতা এটা করতেছি। এখনও আমি এনএসসি থেকে এখানে কোনো ফান্ড পাইনি। আচ্ছা, সেক্ষেত্রে দেখা যাচ্ছে স্পন্সর প্রতিষ্ঠানগুলো আসলে জাতীয় দলের পরে বয়সভিত্তিক দলে আগ্রহ দেখাচ্ছে। বসুন্ধরা, আজকেও আমার সাথে বসুন্ধরার সাথে ইমরুল ভাইয়ের সাথে কথা হয়েছে, উনি বলছে যে উনি আমাদেরকে, যেহেতু উনি স্পন্সর হয়েছেন, উনি একটা ভালো একটা জিনিস একটা করবেন, সেটা আমার সাথে। সেই জায়গা থেকে আপনারা মানে এলিট একাডেমির জন্য কয়জনকে পিক করলেন নিজেদের ডেরায় রেখে? আসলে আমি আপনাকে বলি, এই পর্যন্ত আমরা 100 জনের মতো প্লেয়ার আমরা পিক করেছি। চূড়ান্ত পর্ব নোয়াখালী শহীদ বুলে স্টেডিয়াম হবে। এখন শহীদ বুলে স্টেডিয়ামে, নোয়াখালী শহীদ বুলে স্টেডিয়ামে এখন জাক রমরম একটা অবস্থান, মাঠের কাজ চলতেছে, গ্যালারির কাজ চলতেছে, প্যাভিলিয়নের কাজ চলতেছে। সকালবেলাও আমার সাথে নোয়াখালী ডিসি মহোদয়ের সাথে কথা হয়েছে। আজকে আমি একটা চিঠি পেয়েছি আমাদের আইজি মহোদয় থেকে, যেটা আপনার নোয়াখালীর এসপি সাহেবকে দেওয়া হয়েছে, যে সার্বিকভাবে তারুণ্যের উৎসব আন্ডার 15কে চূড়ান্ত পর্বে সফলভাবে করার জন্য একটা চিঠি দেওয়া হয়েছে। মঞ্জুরুল করিম, কাল তো নির্বাহী কমিটির সভাতে আপনাদের মাঠ নিয়েও কথা হচ্ছিল। আপনারা আসলে মাঠের যে সংকট, আপনারা আসলে সারা বছরে মানে এই কথাই বলে থাকেন, হতাশা যেটা আপনাদের সবসময় থাকে যে একটা মাঠ নেই। জাতীয় স্টেডিয়ামে হওয়ার পরেও আসলে মাঠ স্বল্পতা, বিশেষ করে বিপিএল চালানোর মতো যে একটা সুন্দর সুষ্ঠু পরিবেশে খেলা খেলবে, সেটা আসলে পাচ্ছে না। এবার তো আপনাদের এনএসসি থেকে 8টি মাঠ বরাদ্দ দিয়েছে 25 বছরের জন্য, সেখান থেকে আপনারা শুধু সিলেট স্টেডিয়ামকে কেন মানে বাছাই করলেন আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য? গাজীপুরও তো ছিল। আচ্ছা, আমি এবার আপনাকে বলি, আপনি খুব ভালো পয়েন্টে আসেন। আপনি জানেন আন্তর্জাতিক কোনো ম্যাচ করতে হলে প্রথমত আপনার এই 5 থেকে 7 কিলোর ভিতরে আপনার 5 স্টার হোটেল থাকতে হবে। তারপরে আপনার ভেন্যুতে প্লেয়াররা যে যাবে, সেটা উইদিন 10 মিনিটসের ভিতরে যেতে হবে, বা 15 মিনিটস বা হাফ অ্যান আওয়ারের মধ্যে যেতে হবে। তারপরে রেফারিদের, তারপরে ফিফার লোকজন আসবে। তার বিশেষ করে আমাদের আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হতে হলে আপনার জাতীয় স্টেডিয়ামের কথাই বলেন। জাতীয় স্টেডিয়ামে যে আমাদের কি ফ্যাসিলিটিস আছে, সব ধরনের আমাদের ফ্যাসিলিটিস আছে। ফ্লাড লাইট আছে, সিলেটও ফ্লাড লাইট আছে। এখন আমাদের মাঠের একটু খেলা হয়। ফ্লাড লাইটে তো আন্তর্জাতিক মানের ফ্লাড লাইট না, কোনটা? যেটা সিলেটে আছে। সিলেটে যেটা আছে সেটা আন্তর্জাতিক মানের না। আপনি কীভাবে বললেন? এটা তো আমরা তো কিছুদিন আগে লাইট জ্বালিয়ে দেখছি। এখন যদি এটাকে সংস্কার করতে হয়, সেটা আমরা সংস্কার করব। যেহেতু এখন আমরা মাঠ পেয়েছি, আমরা সংস্কার করতে গেলেই তো তখন আমরা দেখব যে আমাদের কোনটা কোনটা বাকি আছে। আমরা দেখেছি যে আলোর স্বল্পতার কারণে যে হয়ে যাবে একটা, এটা কিন্তু আন্তর্জাতিক মানের স্টেডিয়াম যখন হবে তখন কিন্তু ফিফা থেকে আসবে। লাইট জ্বালানো থেকে শুরু করে, ড্রেসিং রুম থেকে শুরু করে, মাঠ থেকে শুরু করে, তারা যখন ক্লিয়ারেন্স দিবে, আমরা আমাদের কাজের পরে, তখনই কিন্তু আমরা কিন্তু ফুলফিল কাজ করতে পারবো। আপনারা জানেন ঠিক সেম হয়েছে জাতীয় স্টেডিয়ামে যখন কাজ হয়েছে, তখনও কিন্তু ফিফা থেকে লোক এসেছে, এসে কিন্তু আপনার পরিদর্শন করে যখন ক্লিয়ারেন্স দিল
দেন আমরা কিন্তু খেলার আয়োজন করতে পারছি। সো আপনাদের সহযোগিতা আমাদের একান্ন কাম্য, যে আপনারা এই দেখবেন যে আমরা মাঠগুলি যখন পেয়ে যাব আমাদের হাতে বাফুফে, তখন কিন্তু আমরা কাজ শুরু করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা এখনো কি আনুষ্ঠানিকতার মানে অপেক্ষা করছেন কিনা, মানে এখনো কাগজপত্র কি আসেনি আপনাদের হাতে? না, কাগজপত্র বলতে কি আমাদের আর একটা সিরিমনি হবে, ওইটাতে সিরিমনিটা করে আমরা আমাদের এটা হয় সব কিছুতে একটা এই 8টা স্টেডিয়াম পেতে যাচ্ছে, এটা একটা সিরিমনি হবে না? অবশ্যই হবে। মানে জাঁকজমকপূর্ণতা জাঁকজমকভাবে না হোক, অফিসিয়ালি হবে, সেটা সচিব মহোদয়ের রুমে হতে পারে, বা এনএসসি ভবনে হতে পারে, বা উপদেষ্টা মহোদয়ের বোর্ডরুমে হতে পারে। এক জায়গায় একটা হস্তান্তর তো হবে, এখনও হস্তান্তরটা আমরা, ওনারা চিঠি দিয়েছেন, সবই দিয়েছেন, একটা আনুষ্ঠানিকতা বাকি আছে। কথা হচ্ছিল বাফুফের কার্যক্রম নিয়ে। আমাদের সাথে উপস্থিত আছেন স্টুডিওতে বাফুফের নির্বাহী কমিটির সদস্য মঞ্জুরুল করিম। করিম, আপনার সাথে কথা হচ্ছিল যে এই যে বাংলাদেশ ফুটবল দলটা আসলে যেভাবে এগিয়ে যাচ্ছে, বিশেষ করে হামজা সমিতিদের অন্তর্ভুক্তিতে বাংলাদেশ ফুটবল দল বেশ এগিয়েছে। বিশেষ করে বছরের শেষ ম্যাচটা ভারতের সাথে আমরা একটা খুব ভালো একটা ম্যাচ দেখেছি। আমরা যদি দেখতে চাই যে বছরের ঘরের মাঠে একদম মার্চ থেকে আমাদের যে ম্যাচ হয়েছিল, শুরুতে আমরা শিলংয়ে একটা ম্যাচ জিতে আমরা ড্র করেছিলাম আসলে হামজার, সেটা একটা বাংলাদেশের জার্সিতে অভিষেক ম্যাচ হয়েছিল, সেখানে আমরা ড্র করেছিলাম। তবে ভালো একটা লড়াই হয়েছিল। যদি দেখি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ দিয়ে ভুটানের সাথে আমরা 2-0 গোলে জিতেছিলাম, সেটা জাতীয় স্টেডিয়ামে, আমাদের জাতীয় স্টেডিয়ামে আসলে সংস্কারের পর অভিষেক হয়েছিল। এশিয়ান কাপ বাছাই পর্বে ছিল সিঙ্গাপুর, এটা খুব বিশাল ম্যাচ ছিল এবং আপনাদের জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল দর্শকদের সামলানো। 1-2 ব্যবধানে আমরা আসলে হেরে গিয়েছিলাম। এরপর যদি তিনটা ফ্রেন্ডলি ম্যাচ দেখি, বাংলাদেশ পুলিশ, ফর্টিস এবং বাংলাদেশ পুলিশের সাথে, দুইটার মধ্যে আমরা আসলে একটাতে জিতেছিলাম। বাংলাদেশ পুলিশের সাথে ফর্টিস, যারা বিদেশ থেকে খেলতে এসেছিল, তাদের সাথে বাংলাদেশ জাতীয় দলের খেলা হয়েছিল। হ্যাভিয়ার ক্যাবরের একটা ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করেছিল আসলে পরখ করা দেখার জন্য। ফিফা ফ্রেন্ডলি ম্যাচে আমরা দেখেছি যে নেপালে যখন রাজনৈতিক অস্থিরতা চলছিল, সেই সময়টাতে জামাল ভুঁইয়া খেলতে গিয়েছিল, তখন হামজা সমিত ছিলেন না। তারপর আমরা 0-0 ড্র করেছিলাম সেই ম্যাচটাতে। এশিয়ান কাপ বাছাই পর্বে ব্যাক টু ব্যাক আমরা 2টা ম্যাচ খেলেছি, হংকং চায়না, যেটা আমাদের ঘরের মাটিতে এবং দেশের বাইরে খেলেছিলাম। সেই ম্যাচটাতে একটাতে আমরা আসলে হেরেছিলাম, একটাতে ড্র করেছিলাম। তবে সবশেষ এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ যেটা বলা হচ্ছিল ভারত ম্যাচ, সেটা নিশ্চয়ই আপনাদের সবচেয়ে উল্লেখযোগ্য ম্যাচ। এবং নারীদের সফলতাও যদি একটু দেখতে চাই, যে ফেব্রুয়ারি থেকে নারী ফুটবল দল 2025 সালে নিজেদের লড়াই চালিয়ে গিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের সাথে দুটোতেই বাংলাদেশ হেরেছিল এবং ব্যাক টু ব্যাক ত্রিদেশীয় সিরিজ যেটা ছিল ইন্দোনেশিয়া এবং জর্ডান, সেখানেও আমরা হেরেছিলাম। বেশ শক্ত প্রতিপক্ষ, এদের সাথে আসলে আমাদের খেলার খুব কম সুযোগ থাকে। তারপরে যদি দেখি এশিয়ান কাপ বাছাই পর্বে বাহরাইন, মিয়ানমার এবং তুর্কমেনিস্তান, তিনটাই আমরা ব্যাক টু ব্যাক জিতেছি। এবং মিয়ানমারের সাথে সবচেয়ে আমাদের সারপ্রাইজলি মানে এইটাই মনে হয় সবচেয়ে বেশি ভালো একটা জয় পেয়েছিল বাংলাদেশের নারী ফুটবলাররা, বছরের সেরা জয়টা পেয়েছিল। এবং পরপর থাইল্যান্ড, মালয়েশিয়া, আজারবাইজানের সাথে আমরা হারতে হয়েছে। এই যে পুরুষ ফুটবল দল, নারী ফুটবল দলের জয় পরাজয় নিয়ে কথা হচ্ছিল, পারফরমেন্স নিশ্চয়ই আপনাদের স্বস্তি। দাবি দাওয়ালো বারবারই বলছিলেন যে সন্তুষ্ট তারা নারী দল এবং পুরুষ দলের পারফরমেন্সে। তবে তাদেরকে কি আপনারা পারফরমেন্স অনুযায়ী সন্তুষ্ট করতে পেরেছেন কিনা? বিশেষ করে এশিয়ান কাপ বাছাই পর্বে যখন তারা এত বড় একটা সাকসেস নিয়ে দেশে ফিরেছে, বলা হচ্ছিল তাদেরকে 1.5 কোটি টাকা দেওয়া হবে। পুরুষ ফুটবল দলে একটা অ্যামাউন্টটা আপনারা অ্যানাউন্স করেননি, তবে বলা হচ্ছিল যে একটা পুরস্কার তাদেরকে দেওয়া হবে, যেহেতু আসিফ মাহমুদ সজীব ভাইয়া 2 কোটি টাকা অ্যানাউন্স করেছে। সেই টাকা নিয়ে কালকে নির্বাহী কমিটির সভায় কোনো আলোচনা হয়নি, সেখানে এজেন্ডায় ছিল। এবং আমিরুল ইসলাম বাবু বলছিলেন যে ধন্যবাদ দিয়ে আসলে সেই কার্যক্রমটা তারা শেষ করেছে। এইটার আসলে পেছনের গল্পটা জানতে চাই। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। যে আমরা কিন্তু এখনও আমাদের প্রেসিডেন্ট মহোদয় যে কথা বলেছেন, সেখান থেকে কিন্তু আমরা এখনও পিছপা হয়নি। হয়তো একটু সময়ের, আপনি জানেন যে আমরা যে নতুন কমিটি এসেছি, আমরা কিন্তু 33 কোটি টাকা মাথায় লোন নিয়ে আমরা ফুটবল ফেডারেশন শুরু করেছি। এই নিউজটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। তো তাহলে আমাদের ফুটবল ফেডারেশনের অবস্থা এখন কি? এই যে কালকে দেখলেন আপনারা যে 4 কোটি টাকার টিকিট থেকে পেয়েছে, এটা কি আগে কখনো শুনেছেন? শুনেন নাই। আলহামদুলিল্লাহ আমাদের এখন আয় আসতেছে। আমাদের উনি যেটা বলছেন যে হ্যাঁ, এটা নিয়ে কালকে এজেন্ডাতে আলোচনা হয়নি, কিন্তু আমরা যে আনঅফিসিয়ালি কথা যে বলি না,
তা কিন্তু না। প্রেসিডেন্ট বলছে এটা আমার কমিটমেন্ট আছে, ইনশাল্লাহ এটা অচিরেই এটা আমরা শেষ করে দেব। এখন আমরা নিজেরাই তো 33 কোটি টাকা দিয়ে আমরা এখন হিসাব পাচ্ছি না যে এটা কিভাবে 33 পাওনাদার এসে যদি বলে দেখলাম আমরা কাগজে কলমে যে এখানে 33 কোটি টাকা বাকি, তাহলে কিভাবে সম্ভব? এখন আমাদের প্রেসিডেন্ট কালকে একটা কথা মিটিংয়ে বলেছেন, আমি 30 তারিখের মধ্যে এভরি হিসাব আমি ক্লোজ দেখতে চাই, সব কিছু আমি ক্লোজ দেখতে চাই, এবং আমার ফিফা থেকে কোনো চিঠি আসুক সেটাও আমি চাই না। তো আপনি আশা করতে পারেন আমি আপনাকে এতটুকু বলতে পারি, যেহেতু আমাদের আয় হচ্ছে আমরা আশা করি এই ফান্ডটাও দিয়ে দেব, এবং প্রয়োজনে আমাদের যে মেম্বাররা যারা আছে তারাও পার্টিসিপেট করবে। হ্যাঁ, তো এটা মেম্বারদের পার্টিসিপেটের কথা যদি উঠেই মানে আপনি উঠিয়েছেন, সেখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যখন দাবি দাওয়াল 1.5 কোটি টাকা অ্যানাউন্স করেছিল নারী দলের জন্য, তখন আসলে আমাদের কাছে আসলে খবর এসেছিল যে আপনারা যারা নির্বাহী কমিটির সদস্য আছেন তাদের সাথে আসলে আলোচনা না করেই তিনি হঠাৎ করে একটা ঘোষণা দিয়ে দিয়েছেন। পরবর্তীতে আপনাদের মধ্যে অনেকেই আসলে এটা সম্মতি দেননি। প্রেসিডেন্ট করতে পারে, প্রেসিডেন্ট মানে প্রেসিডেন্ট কি তাহলে আপনাদের উপর ওটা চাপিয়ে দিয়েছে কি? না, চাপিয়ে দেয় নাই, নেভার, নো, চাপিয়ে দেয় নাই আমাদের উপরে। আমি আপনাকে বলতেছি যে প্রেসিডেন্ট যদি আমাদেরকে যদি একটা বলে, আমরা তো প্রেসিডেন্টের কথা ফেলতে পারবো না। হ্যাঁ, এখন আপনি যেহেতু চাকরি করেন, আমি যেহেতু আমার কোম্পানির চেয়ারম্যান আছে, উনি একটা কথা বললে উনি অবশ্যই সেটাকে আমি প্রায়োরিটিতে রাখবো। তো ওইটাই আমি মিন করেছি, চাপিয়ে দেওয়ার কিছু নেই, কেউ কাউকে এখানে চাপিয়ে দিতে পারবো না, এখানে সবাই স্বাধীন। তবে আমাদের যেহেতু ওই যে দেখতেছেন আমরা এখন আমাদের ঘরে এখন হিট করতেছে, আমি বলবো যে আমাদের ঘরে এখন মানি হিট করতেছে, আশা করি আমাদের সম্মানিত প্রেসিডেন্ট অচিরেই এটা দিয়ে দেবেন। নারীদের ফুটবল নিয়ে আমরা দেখে থাকি যে গোল্ড কাপ টুর্নামেন্ট থেকে অনেক নারী ফুটবলাররা আসলে উঠে এসেছে। আমরা দেখেছি যে ঋতুপর্ণা চাকমা, শামসুন নাহার জুনিয়র সিনিয়র সবাই আসলে অনেকে উঠে এসেছেন। তবে সেই পর্যায়ক্রমে যেই নারীদের ওইভাবে উঠে আসার যেই গল্পটা ছিল এক সময়, সেইটার কিছুটা আসলে এখন খেয়ে হারিয়ে ফেলেছে কিনা? যদিও আসলে নারী ফুটবলাররা বেশ মানে দুর্দান্ত করছে, তারপরে আসলে ওই জায়গাটাতে আপনারা যখন হাই পারফরমেন্স টিম আপনি খুব ভালো কোশ্চেন করেছেন। আমি খুব কাছে থেকে দেখেছি যে আমাদের কমিটি, আমাদের প্রেসিডেন্ট, হ্যাঁ, নারী এবং অল ন্যাশনাল টিমকে উনি ভালো ফোকাসে রাখতে চান। আপনি অবাক হয়ে যাবেন, ভোর 6টার সময় দেখি আমাকে মেসেজ লিখছে আমরা আন্ডার 15-এর আপডেট কি। তখন আমি চিন্তা করলাম যে উনি কটার সময় উঠলে, আমি তো উঠি 9টার সময়। তো উনি মেয়েদের ব্যাপারেও যথেষ্ট সজাগ। আপনারা দেখেছেন মাঠে উনি স্পিচ দিয়েছে, আমি ওনার স্পিচটা দেখেছি, আমি ছিলাম না, আমি তখন নোয়াখালীতে আমার শহীদ বুল্লু স্টেডিয়ামে মাঠের কাজে ব্যস্ত ছিলাম, যেহেতু চূড়ান্ত পর্ব হবে। হ্যাঁ, তো আপনারা আমাদের বয়স 1 বছর, আমাদেরকে সময় চাবো না, আমাদের কার্যক্রম দেখেছেন। অনেকে বলে যে আমরা ইন্ডিয়াকে 22 বছর পরে হারিয়েছি, ইটস ট্রু, বাট আমি বলবো আমরা নতুন কমিটি আসার পরে আমরা প্লেয়ারদেরকে যেভাবে উজ্জীবিত করেছি, আমরা হামজাকে বলেছি, তারপরে আমাদের বাইরের প্লেয়াররা, তাদের ভিতরে আলোচনা হয়েছে যে আমরা দীর্ঘদিন আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে জয় পাই না, ওই স্পিরিটটা কিন্তু কাজ করেছে। মানে 22 বছরের জয়ের খরা আসলে কাটিয়েছে হামজা সমিতির। আরেকটা জিনিস আমি বলবো যে আমাদের রাহু, সেটা আমাদের ভাগ্য খারাপ, আমরা প্রতিটা ম্যাচেই কিন্তু আমরা 30 সেকেন্ড আগে, 1 মিনিট আগে কিন্তু আমরা গোল খেয়ে মাঠ থেকে ছিটিয়ে গিয়েছি। তো আমি মনে করি আলহামদুলিল্লাহ সামনে আমাদের সিঙ্গাপুরের সাথে মার্চে খেলা আছে, অস্ট্রেলিয়ায় খেলা আছে, যাবো ইনশাল্লাহ, আমি নিজেও যাবো আল্লাহ যদি আমাকে ভালো রাখেন। হ্যাঁ, আশা করি আমাদের যে পাইপলাইন আছে সেখান থেকে আমরা প্লেয়ার তৈরি করে আমরা ভবিষ্যতেও আমরা একটা ভালো জায়গায় যেতে পারবো। আমরা কিন্তু আশাবাদী, এবং আমাদের আশাবাদীর জায়গাটা কিন্তু আপনারা দেখেছেন যে আমরা 1 বছরে আপনাদেরকে মাঠে কি পরিমাণ, আগে কিন্তু আপনি বলতেছিলেন বারবার আমাকে যে আপনি আগে রেফারেন্স দিচ্ছেন, আগে কিন্তু পুরস্কার দেওয়া হয়তো মাঠে দর্শক আনার জন্য, এখন আর মাঠে পুরস্কার দিতে হয় না। আমার বাসায় আমি ঘুমাইতে পারি না, হ্যাঁ, যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এসে হাজির যে টিকিটের জন্য। আগে তো এই হাইটটা ছিল শুধু পুরুষ ফুটবলের জন্য, না, নারীদের জন্য হচ্ছে পাল্টায় নেই। কারণ আমি যদি বলি, আমি এবার যে ত্রিদেশীয় সিরিজ কভার করতে গিয়েছিলাম, 3টা ম্যাচে আমি গিয়েছিলাম, সেই 3টা ম্যাচে বাংলাদেশের 2টা ম্যাচ ছিল আসলে দর্শক শূন্য গ্যালারি আমরা দেখেছি। যদিও যেটা দর্শক শূন্য এই হিসেবে বলছি যে পুরুষ ফুটবলে যেই মানে ফুল প্যাক গ্যালারি আমরা দেখতে পাই, সেইটা কিন্তু আমাদের নজরে পড়েনি। এবং আমরা দেখেছি যারা কুইকেট, তারা কিন্তু শেষ ম্যাচে বাংলাদেশ আজারবাইজানের ম্যাচে আসলে দর্শকদের কাছে যাচ্ছিল যে আপনারা যেতে পারেন, এই ম্যাচ আছে, তারা নিজেরা আসলে কাজ করছেন। তবে বাফুফের যারা কাজ করার দায়িত্ব থাকার কথা ছিল তাদেরকে আমরা দেখিনি।
না না, তারা তো আর খেলার সময় মাঠে থাকবে না, তারা তো খেলার সময় তো কেউ মাঠে যেতে পারবে না। আমি ইসি মেম্বার, আমি কি খেলার সময় মাঠে যেতে পারবো? খেলার সময় শুধু মাঠে না, আপনারা যে মার্কেটিং যে জিনিসটা, যে আপনি একটা ত্রিদেশীয় ম্যাচ আয়োজন করছেন, সেই ম্যাচ আয়োজনের আপনাদের কোথায় কোথায় শুধু সোশ্যাল মিডিয়াতে আচ্ছা, আপনি বলছেন আমার চোখে পড়ে নাই, হ্যাঁ, আপনি যেহেতু আপনি আজকে মিডিয়াতে বলেছেন সেই ব্যাপারটা আমি সেটাও আমার কমিটির সাথে আলোচনা করার বলে দেখা যায় আপনাদের মার্কেটিং এর বিষয়টা। আমরা দেখেছি যে সাফ অনূর্ধ্ব-20 যখন বসুন্ধরা কিংস হয়েছিল, তখনও বসুন্ধরা কিংসের শুরুর দিক থেকে বা শেষ পর্যন্ত মাঠের একেবারে শেষ প্রান্তে হয়, শেষ প্রান্তে গিয়ে দর্শকরা জানতে পেরেছে যে একটা ম্যাচ হচ্ছে। বসুন্ধরা কিন্তু আমি আপনাকে বলবো, বসুন্ধরা যে আয়োজনটা হয়েছিল তখন কিন্তু আমার যতটুকু মনে পড়ে যে মনে হয় একটু পলিটিক্যাল একটু ক্রাইসিস ছিল যখন টুর্নামেন্টটা হয়েছে। আর বসুন্ধরা কিন্তু খুব সুন্দর আয়োজন করেছে এবং বিউটিফুল অ্যারেঞ্জমেন্ট করেছে। আপনারা দেখেন বিউটিফুল অ্যারেঞ্জমেন্ট করার পর মাঠের যে অবস্থা হয়েছিল, যে মাঠে বৃষ্টির কারণে মাঠে খেলতেই পারেনি, অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল, এরপর আপনি সুন্দর আয়োজন বলছেন। আমি সুন্দর আয়োজন কোন দিক থেকে বলতেছি আপনি আমার কথাটা বুঝতে হবে। সাথে সাথে কিন্তু তারা কিন্তু মাঠটাকে চেঞ্জ করে নিয়ে গেছে, হ্যাঁ, বিকল্প হিসাবে। তাহলে কি হলো, তো এই যে সাডেন, এখন আপনি তো বৃষ্টির কাছে হাত দিতে পারবেন না, প্রাকৃতিকের কাছে হাত দিতে। আমি এখন আপনার সাথে ড্রেনেজ ব্যবস্থা আমাকে একদম মানে ওইভাবে থাকতে হবে। বসুন্ধরা কিংস তো বলছে আসলে তাদের সেরা মাঠ বাংলাদেশের। এখন বসুন্ধরা বলছে আমরাও কেন, বসুন্ধরাতে কি প্রিমিয়ার লিগ হয় না? বসুন্ধরাতে তো প্রিমিয়ার লিগ। এখন টানা বৃষ্টি হয়েছে ম্যাডাম, হ্যাঁ, টানা বৃষ্টির পরে এই অবস্থায় ওনারা কিন্তু সাথে সাথে ওটাকে শিফট করে অন্য মাঠে নিয়ে গেছে। তা আমি আয়োজন বলতে কি বুঝবেন, আপনি কি দর্শক বুঝবেন? আয়োজন বলতে সেটা না, ম্যানেজমেন্ট করেছে, মাঠ সব কিছু মিলিয়ে আমি ওইটাকে বুঝিয়েছি। দর্শক দ্যাট ইজ ডিফারেন্ট থিং, হ্যাঁ। তো আয়োজন আমার কাছে ভালো লেগেছে বসুন্ধরার, প্লাস আমাদের বাফুফের যারা ছিলেন কমিটিতে এবং বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে যে আপনারা যে খেলাগুলি দেখেছেন, আপনারা আয়োজনের কথা বলেন যে আমাদের তো কোনো কিছু ঘাটতি ছিল না। আলহামদুলিল্লাহ মাঠে দর্শক আসা শুরু করছে, মাঠে দর্শক আসবে এবং যে ফুটবলের যে এই জিরো থেকে যে এখন আমরা হিরো পর্যায়ে আসছি, সেটার জন্য তো অন্তত আপনারা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে একটা ধন্যবাদ দিতে পারেন। অবশ্যই, নিশ্চয়ই আপনারা অনেক জায়গায় আসলে উন্নতি করেছেন, আবার অনেক জায়গায় আসলে কাজ করছেন উন্নতির জন্য। নিশ্চয়ই আমরা আরো দেখবো বাংলাদেশ ফুটবলে, বিশেষ করে নারী ফুটবলটা এগিয়ে যাবে, এটাই আশা করছি। মঞ্জুরুল করিম, এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমরা এবার একটু দেখে নিতে চাই আজ রাতে কোন কোন ফুটবল ম্যাচ হয়েছে, বিশেষ করে প্রিমিয়ার লিগ এবং লা লিগায়। শুরুতে যদি একটু প্রিমিয়ার লিগে চোখ বুলাতে চাই, সেক্ষেত্রে আমরা যদি একটু দেখি যে ব্রাইটন 3 এবং 4 অ্যাস্টন ভিলা, বার্নলিকে ক্রিস্টাল প্যালেস 1-0 গোলে হারিয়েছে এবং উলভারহ্যাম্পটনকেও সেম ব্যবধানেই হারিয়েছে নটিংহাম ফরেস্ট। লিডস ইউনাইটেডের বিপক্ষে চেলসিকে হারিয়েছে লিডস ইউনাইটেড 3-1 ব্যবধানে সেটা ছিল। এবং রাতের সবচেয়ে বড় দুটি ম্যাচ যদি বলা হয়, যে আর্সেনাল 2-0 গোলে ব্রেন্টফোর্ডকে হারিয়েছে এবং লিভারপুল 1-1 গোলে সান্ডারল্যান্ডের বিপক্ষে তারা ড্র করেছে। যদি বলতে চাই যে আর্সেনাল কিন্তু টানা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলেও শীর্ষস্থান ধরে রেখেছে এবং লা লিগা প্রিমিয়ার লিগেও কিন্তু তারা আসলে শীর্ষস্থান ধরে রেখেছে এই ম্যাচে। এবং লিভারপুল গত ম্যাচেও কিন্তু তারা জিতেছিল, এই জেতার পরে এই ম্যাচে আসলে তারা হোঁচট খেয়েছে। আমরা যদি দেখতে চাই যে লা লিগায় অ্যাথলেটিকো বিলবাওর সাথে 3-0 গোলের রিয়াল মাদ্রিদ জিতেছে। এবং বিশেষ করে এই রিয়াল মাদ্রিদের ব্যাপারে যদি একটু বলতে চাই, যে পরপর তারা আসলে জাভি আলোনসোর যেই কৌশলে আসলে তারা কাজ করছিল, লা লিগায় তারা জিততে পারেনি, টানা 3 ম্যাচে আসলে তারা ড্র করতে হয়েছিল। বিশেষ করে জিরোনার বিপক্ষে সবশেষ ম্যাচে তারা আসলে ড্র করেছিল, সেটা আসলে বেশ তাদেরকে সারপ্রাইজিংলি তাদেরকে বলতেই হবে যে তারা আসলে হোঁচট খেয়েছে, সেটা সবচেয়ে সেই ম্যাচটা ছিল। সেই ম্যাচের পরে আজ এমবাপ্পের দুটো গোল এবং তারই আরেকটি পাস থেকে আসলে রিয়াল মাদ্রিদ তারা 3-0 গোলে জিতেছে এবং বার্সেলোনার সাথে পয়েন্ট ব্যবধানটা তারা কমে এনেছে। আজকে যদি দেখতে চাই যে আজকে রাতের কি ম্যাচ রয়েছে, সেটা প্রিমিয়ার লিগের একমাত্র ম্যাচ রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। সেই ম্যাচটা রাত 2টায় চোখ রাখলে আপনারা দেখতে পাবেন। এবং ম্যানচেস্টার ইউনাইটেড এখন টেবিলের 9-এ আছে, সেই ক্ষেত্রে ম্যানচেস্টার ইউনাইটেডের ক্ষেত্রে সুযোগ থাকবে পয়েন্টে এগিয়ে গিয়ে টেবিলে আসলে উপরের সারিতে ওঠার। সেক্ষেত্রে আরও একটি ম্যাচ যদি বলতে চাই, যে কাল নেইমারের সান্তোস আসলে অবনমন অঞ্চল থেকে নেইমারের হ্যাট্রিকে তারা জিতেছে 3-0 গোলে। সেক্ষেত্রে নেইমার কিন্তু 2022 সালের পর এই প্রথম হ্যাট্রিক করেছে, তাও আবার হাঁটুর ইনজুরি নিয়ে। দর্শক, শেষ করতে হচ্ছে এখন মাঠের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।